এদিকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা যেন চাঁদ হাতে পেল আওয়ামী লীগ। এবার হাত মিলালো দুই দেশের সেনাপ্রধান। ক্ষমতা গ্রহণের পরেই শেখ হাসিনাকে স্মরণ করল ডোনাল্ড ট্রাম্প। আর রক্ষা নেই ইউনূস সরকারের, যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা। এবার শেখ হাসিনার কথা মনে পড়ল ডোনাল্ড ট্রাম্পের। বাংলাদেশ নিয়ে নতুন বার্তা। তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। শেখ হাসিনাকে আপনাকে অবশ্যই আপনাদের ফুলের মালা দিয়ে এই দেশে আনতে হবে। ডক্টর ইউনূস নাকি শেষমেশ। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সংবাদ নিয়ে এসেছে আপনাদের মাঝে। বলতে পারেন এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও এইটা। এবারে কপাল খুলতে চলেছে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি খবরের মাধ্যমে দেখা গিয়েছে দুই দেশের সেনাপ্রধান হাত মিলিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসেছে, বাট যুক্তরাষ্ট্রের সাথে সেনাপ্রধান হাত মিলিয়েছে, এরকম একটি ভিডিওর মাধ্যমে দেখা গিয়েছে। এরই মধ্যে আপনাদেরকে দেখাবো আওয়ামী লীগের ভাইরাল ভিডিওগুলি। আমরা শুরুতেই আপনাদের শিরোনামে কিছু একটা দেখিয়েছি। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর ব্যাপারে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে যাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কি হচ্ছে আর কি হতে চলেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে, তার বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে, কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, সেই সংবিধানটা কিন্তু 72 সংবিধান। তো 72 সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাহলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হলো এটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে, বিষয়টা কিভাবে কি করবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আসলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলা শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে, তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে এবং ভারতের সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু মর্যাদা পাওয়ার দরকার, সেটুকু সম্মান, সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে। এটা গোপন সূত্রের ভিত্তিতে শিওর হয়ে গেছে। আপনারা চাইলে ভালোভাবে যদি ভারতের প্রশাসনিক ইয়েগুলোতে, সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে, আপনারা খবর নিয়ে এটা নিশ্চিত হতে পারেন শেখ হাসিনা ভারতে একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা পায়, সেই মর্যাদাতেই আছে। এখন যদি সে বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশে আসলেও সে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে। এইটা অনেকের জন্য গাত্রদাহের কারণ হয়ে যেতে পারে। অনেকে মনে করতে পারেন যে আমি আবল তাবল করতেছি। আপনারা এটা সত্যতাটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, কারণ এটা এখন শুধু ঘোষণা বাকি যে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে, এবং এইটা যে বাংলাদেশের সরকার যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, এটাতে কিন্তু এটার জন্য যে তাকে কোনোভাবে কিছু করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না। এটা এখন পর্যন্ত এইটুকু নিশ্চিত যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং তার যথার্থ নিরাপত্তা নিশ্চিত করেই সে বাংলাদেশে আসবে। এইটা যদি সত্যি সত্যি ঘটেই যায়, এরকম ঘটনা যদি সত্যি সত্যি ঘটেই যায়, তাহলে কয়েকটা প্রবলেম তৈরি হবে দেশে। প্রথম কথা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে বর্তমান যে ইউনূস সরকারের রোলটা কি? ইউনূস সরকার কোন সংবিধানের ভিত্তিতে, কোন ক্ষমতার ভিত্তিতে, কিসের ভিত্তিতে সে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইল, কিসের ভিত্তিতে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হইল? এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ একজন রানিং প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার একটা ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে গঠিত হয়, এটা একেবারে পুরোই কনফিউজিং ব্যাপারটা। বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলো বুঝে। কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না, এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান। সর্বদলীয় সংবিধানটা যখন রচিত হয়, তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছিল। এখন 72 সংবিধান যারা ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন, তারা যেহেতু 72 সংবিধানের কাঠামোটা জানেন না, 72 সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, কাদের মতামতের ভিত্তিতে, কারা ওইখানে কাদের ইনভলভমেন্ট ছিল, এই ইনফরমেশনগুলো যেহেতু তারা জানেন না, সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে, এটা বলা যায় নিশ্চিতভাবে। বিএনপি একটা কারণেই অনেকগুলো বিষয়ে ছাত্রদের সাথে দ্বিমত পোষণ করে। তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল, বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয়, তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়। অতএব তারা বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, 71-এর মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, 72-এর সংবিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেই কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না। বাংলাদেশ নাম, বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয়, তাহলে অবশ্যই 72-এর সংবিধানকে সমুন্নত রেখে 72-এর সংবিধানের আলোকে রাষ্ট্র শাসন
পরিচালিত হবে, এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত। এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতা কামী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে 72 সংবিধান সমুন্নত রেখে 71 মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়, এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না। অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক, এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই। আইন আদালত যাই বলে, যেখানেই যাবেন, যেই প্রাসঙ্গিকতায় আসবেন, সেখানে আসলে 72 সংবিধানটার কথাই আসবে। আর 72 সংবিধান অস্বীকার করলে আসলে বর্তমান যে সরকার আছে তারা অবৈধ হয়ে যায়। আবার যেহেতু তারা শেখ হাসিনার পদত্যাগের কোনো নথি হাজির করতে পারে না জাতির সামনে, এমনকি মিডিয়ার সামনেও তারা হাজির করতে পারে না। এবং আমাদের যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, মহামান্য রাষ্ট্রপতি, উনি নিজেও এটা বলছেন যে শেখ হাসিনার কোনো পদত্যাগ পত্র তার কাছে নাই। তাহলে শেখ হাসিনার পদত্যাগ পত্র কার কাছে আছে? এটা নিয়ে অনেক গুঞ্জন একটা সময় কিন্তু বেশ কিছুদিন এটা খুব আলোচিত ছিল বাংলাদেশে, যে শেখ হাসিনার পদত্যাগ পত্র তাহলে কার কাছে। শেখ হাসিনা তো আসলে পদত্যাগই করেন নাই, এটা শেখ হাসিনা বারবার এটা বলছেন যে উনি পদত্যাগই করে যাবেন বাংলাদেশ থেকে। তো অতএব উনি তো 72 সংবিধান অনুযায়ী, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী। তো বাংলাদেশে যদি সে আসে, এরকম একটা ঘোষণা যদি ফেব্রুয়ারি মার্চের দিকে এরকম একটা ঘোষণা যদি হয়ে যায়, শেখ হাসিনা প্রকাশ্যে যদি ডেডলাইন দিয়ে দেয় যে অমুক তারিখে উনি বাংলাদেশে আসবে, তখন দেখবেন যে একটা বিরাট একটা হিজিবিজি লেগে যাবে দেশে। কারণ আওয়ামী লীগের শেখ হাসিনা বাংলাদেশে আসার আগে অবশ্যই আওয়ামী লীগের যে পলাতক নেতা কর্মী যারা যেখানে পালাই আছে, দেশের বাইরে যায় যারা অবস্থান করতেছে, গাদাকা যারা যেখানে দিচ্ছে, সবাই কিন্তু দেশে ফিরে আসবে। অতএব এটা একটা মেসাকার হয়ে যেতে পারে যদি তাদেরকে কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা করা হয়, অথবা এখানে একটা ভয়াবহ যুদ্ধ বিধ্বংসী অবস্থা ঘটে যেতে পারে, একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে বাংলাদেশ, যদি শেখ হাসিনাকে প্রতিরোধের চেষ্টা করা হয়। কোটানা মেধা, সবাই বলছিল মেধা মেধা, আমরাও সেই মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম। আর সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখলাম সরকার পতন হয়ে গেল। আর সেই সরকার পতনের পর হাজার হাজার ছাত্র জনতা যারা এই মানে ঘটনাগুলোর পেছনে অবদান রাখলো, তাদের মধ্যে অনেকে এখনো চিকিৎসাধীন আছে, প্রপার চিকিৎসা পাচ্ছে না। আবার অনেকেই আপনার কি বলা যায় মারা গেছে, তাদের পরিবারগুলো ঠিকমতো অর্থনৈতিক সচ্ছলতা এখনো ফিরে পায়নি। মানে এর মাঝখানে অনেক ছাত্রের কপাল খুলে গেছে, মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল অফ পাওয়ারে তারা ঘুরছেন, সবকিছু পজিটিভ দেখছেন, রাজনৈতিক দল তৈরির চেষ্টা করছেন, এমপি হবার স্বপ্ন দেখছেন। কিন্তু অপরদিকে যে আন্দোলনটা ঘিরে এত কিছু ঘটে গেল, সেই কোটা কি বিলুপ্ত হলো? আবার সেই কোটাকে সামনে আনার পরে আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট নিয়ে কথা বলছি, আমরা দেখলাম গতকালকে আবার বৈষম্য বিরোধী ছাত্ররা এই কোটা নিয়ে একটা আবার মানববন্ধন করলো। মানে আমার কাছে মনে হয়েছে এটা একটা ফাইজলামি ছাড়া আর কিছুই না। কেন ফাইজলামি বললাম? যে এই কোটা মেধা আন্দোলন থেকে সরকার পতন ঘটলে এখন সরকারে তো এই মেধার লোকেরাই বসে আছে, তাই না? তো তাহলে 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যে ফলটা প্রকাশিত হলো, সেখানে দেখলাম আমরা কোটার প্রাধান্য শেখ হাসিনা সরকার যেমন রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কোটা আন্দোলনকে একটা বাহানা ছিল? অনেকে প্রশ্ন তুলছেন, ছাত্র ব্যাপক পরিমাণ ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ 70 নাম্বার মার্কস পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধার ভিত্তিতে সে চান্স পায়নি, কিন্তু কোটাতে 41 নাম্বার মার্ক পেয়েও কেউ ডাক্তারি সুবিধা পেয়ে যাচ্ছেন। দর্শক, দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের আজকে গতকালকে সম্ভবত রেজাল্টটা প্রকাশ করা হয়েছে। সেখানে আমরা দেখছি যে পাশের হার 45.62%। অংশগ্রহণ করেছিল 1,31,729 জন পরীক্ষার্থী। মোট 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ফলাফল বিশ্লেষণে আমরা দেখছি যে 24-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আপনার 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন না হাজার হাজার শিক্ষার্থী। অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 থেকে 46 নম্বর পেয়েও আপনার 2.5 শতাধিক বিভিন্ন শিক্ষার্থী তারা বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেতে যাচ্ছেন। মূলত মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন কোটা সংরক্ষণের কারণে অনেক বেশি নাম্বার পেয়েও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন না। এটা নিয়ে তো শেখ হাসিনা বলছিল যে মুক্তিযোদ্ধা নাতিরা কোটা পাবে নাকি রাজাকারেররা পাবে, তখন তো আওয়াজ উঠছিল আমি কে তুমি কে, রাজাকার। তারপরে ঘটে গেল সেই জুলাই আগস্ট বিপ্লব। তারপরে আমরা দেখছি যে এই ছাত্রদের ইস্যুগুলো কোথায় গেল, কেন এখনো সেই কোটার সুবিধাই রয়ে গেল? তাহলে মেধাওয়ালারা যারা রাস্তায় নামলো, মারা গেল, আহত হয়ে আছে জনতা, তো এরা কি ভাই সবাই মূলা পাইলো? কারণ কি আমি এটা টলারেট করার সুযোগ নেই, এই কারণেই এই মুহূর্তে সরকারের প্রত্যেকটা। তো দর্শক, এত সময় আপনার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার দেশে ফিরবে বিজয়ের বেশে। দর্শক, সামনে কি হতে চলেছে এই বিষয়ে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।